This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুন নয়, আত্মঘাতী হয়েছেন পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই শ্রমিক, এমনই তথ্য উঠে এসেছে ময়নাতদন্তের রিপোর্টে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, ময়নাতদন্তের রিপোর্টে আর কি উল্লেখ করা হয়েছে? দেখো, ময়নাতদন্তের রিপোর্টে যেটা উল্লেখ হয়েছে যে আলাউদ্দিন শেখ তার মৃত্যু হয়েছে, কিন্তু গলায় ফাঁস লাগানোর ফলে তাকে কোনো আঘাত বা অন্য কিচ্ছু করা হয়নি। তার গলায় ফাঁস লাগিয়ে তিনি নিজেই ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে দেহ। তাকে কিন্তু মৃত্যুর সময় কেউ অন্য কোনো বডিতে টাচ বা অন্য কোনো স্পর্শ কোনো কিচ্ছু নেই, সেরকম কোনো চিহ্নও নেই। এবং এছাড়াও ময়নাতদন্তের পাশাপাশি যে যারা সঙ্গে ছিলেন অন্য যে পরিযায়ী শ্রমিকরা, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে কোনো খুন করার কোনো তথ্য মেলেনি। পুলিশের পক্ষ থেকে বেলডাঙ্গা থেকে একটি পুলিশের টিম যায় এবং সেই পুলিশের টিম সেখানে তদন্ত করে। আলাউদ্দিনের সঙ্গে যারা প্রতিবেশী বা তার আত্মীয়রা একসঙ্গে ছিলেন এবং সেখানে বলা হচ্ছে যে আত্মহত্যা করেছেন ওই শ্রমিক। আপডেটের দিকে তুমি নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। তবে একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিই, এই আলাউদ্দিনের মৃত্যু ঘিরে এই নৈরাজ্যের সৃষ্টি হয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। আলাউদ্দিনকে খুনের অভিযোগ তুলে পরিবার বেলডাঙ্গা থেকে এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে ঝাড়খণ্ডের বিশ্রামপুর থানা এলাকায় যান। সেখানে ময়নাতদন্তের রিপোর্ট জানতে পারেন এবং সেই রিপোর্টে আলাউদ্দিনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল বলে উল্লেখ রয়েছে। বিএলওরা আইন ভাঙলে সিইও নিজেই ব্যবস্থা নিতে পারবেন। বিধি মেনে সিইওদের সেই এখতিয়ার দিল জাতীয় নির্বাচন কমিশন। সব রাজ্যে সিইওদের কমিশনের চিঠি দিয়ে জানালো জাতীয় নির্বাচন কমিশন, আইন অনুযায়ী দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। সিইও নিজে স্বতঃপ্রণোদিত বা ডিইও ইআরওর রিপোর্টের ভিত্তিতে যে কোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন। এর মধ্যে সাময়িক বরখাস্ত, বিচার বিভাগীয় তদন্ত শুরু করা বা এফআইআর দায়ের করার নির্দেশ দিতে পারেন সিইও। এতদিন সিইওকে বাদ রেখেও জাতীয় কমিশন সিদ্ধান্ত নিত, এবারে সেই স্বাধীনতা দেওয়া হলো সিইওকে। পদক্ষেপের পর কমিশনকে জানানোর নির্দেশ। রাজ্যে আনম্যাপড ভোটারদের 10% হাজিরি হলো না শুনানিতে। 32 লক্ষ আনম্যাপড ভোটারের মধ্যে 10% শুনানিতে আসেনি। শুনানিতে না আসায় 3 লক্ষের বেশি মানুষের নাম বাদ যেতে পারে, খবর কমিশন সূত্রে। নাম বাদ দেওয়ার আগে আরও একবার স্ক্রুটিনি করতে পারে কমিশন, খবর সূত্রে। গত 27 ডিসেম্বর থেকে শুনানি শুরু করে নির্বাচন কমিশন। এসআইআর এর মধ্যে একের পর এক মৃত্যুর ঘটনা। এর জন্য কেন কমিশনের বিরুদ্ধে মামলা হবে না, সেই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। এই ইস্যুতে পাল্টা সুর চড়িয়েছে অপরদিকে বিজেপি। তাদের দাবি এসআইআর এ অসহযোগিতা করেছে রাজ্য, তাই এত গোলমাল হয়েছে। এসআইআর সংক্রান্ত মৃত্যু বিতর্কে জেলা শাসকদের রিপোর্ট কোথায়, প্রশ্ন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন ভয়ে, কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন এফআইআর হবে না? 26,000 ব্যক্তির চাকরি চলে গেল, কতজন সুসাইড করলো। বাংলায় এসআইআর কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতের পথে হেঁটেছে তৃণমূল। সেই সুর আরও উচ্চগ্রামে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে যে সমস্ত মৃত্যুর ঘটনায় এসআইআর কে দায়ী করা হয়েছে, তাতে কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধেই মামলা হবে না, এই প্রশ্ন তুললেন খোদ মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে। 110 জনের বেশি মানুষ মারা গেছেন, এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। পার্টির নাম আমি নাইবা বললাম, এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়। পাল্টা এই ইস্যুতে রাজ্য সরকারের ঘাড়ে দায় চাপিয়েছে বিজেপি। এসআইআর প্রসেসের জন্য যদি কেউ মারা যায়, তার দায় কিন্তু আপনার। আরও 11টা রাজ্যে এসআইআর হচ্ছে, আপনি নন কোঅপারেশন করেছেন এবং সমানে আপনি মানুষকে বিভ্রান্ত করে উস্কাবার চেষ্টা করছেন। সুতরাং এই মৃত্যুর দায় কিন্তু আপনার। এবার শুনুন টিভি9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই বিষয়ে ঠিক কি বলেছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। সিইও অফিস থেকে জেলা শাসকদের বারবারই বলেছি যে যারা এই কাজ করতে করতে যারা মারা গেছেন তাদের পোস্টমর্টম রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট পাঠাতে, যাতে তাদের পরিবারকে সাহায্য করা যায়। শুনানি কেন্দ্রে আসার পথে বা শুনানি কেন্দ্র থেকে ফেরত যাওয়ার পথে মারা গেছেন এরকম কিছু কেস হয়ে থাকতে পারে, কিন্তু এটা তো শুনানির সাথে যোগ এস্টাবলিশ করা খুবই ডিফিকাল্ট যে এটা শুনানির জন্যই তিনি মারা গেছেন
এমনিতেও মারা যেতেন কিনা বা অন্য কোনো কারণে মারা যেতেন কিনা এটা তো এখান থেকে বলা সম্ভব নয়। আমরা তো কোনো এরকম রিপোর্ট কোনো জেলা শাসকের কাছ থেকেই পাইনি এখনও, কিন্তু যদি পাই তাহলে ডেফিনেটলি আমরা ইলেকশন কমিশনের সাথে টেক আপ করবো। যখন ডক্টর লিখবেন তখন কিন্তু তাকে কিন্তু শারীরিক সমস্যাটাই লিখতে হবে মৃত্যুর জন্য। কোনো ডাক্তার ডেথ সার্টিফিকেটে লিখতে পারেন না যে SIR এর আতঙ্কে, সেটা তার বাড়ির লোক বলবে, সেটা বাড়ির লোক বলছে। সুব্রত গুপ্ত যদি তিনি বিজেপিকে ডিফেন্ড করতে, ইলেকশন কমিশনকে ডিফেন্ড করতে রাজনৈতিক মোড়কে বিভ্রান্তি ছড়ান, তাহলে তাকে তার দায়টা তাকেও নিতে হবে। এই ইস্যুতে তৃণমূল যখন কমিশনের বিশেষ রোল অবজারভারকে নিশানা করছে, তখন কৌশলী মন্তব্য করেছে সিপিএম। ঠিকই তো, এসব ক্ষেত্রে পোস্টমর্টম রিপোর্টটা লাগে, ওটা দেশের আইনের মধ্যে পড়ে। ডিএমদের সাথে জোগাড় করে দিন। মুখ্যমন্ত্রী কি ডিএমদের বারণ করেছেন নাকি যে পোস্টমর্টম রিপোর্টটা যেন ঠিকঠাক মতো না দেওয়া হয়? তাহলে কেন ডিএমরা দিচ্ছে না? SIR এর মধ্যে মৃত্যুর অভিযোগ ঘিরে বিতর্ক। বিশেষ রোল অবজারভারের বার্তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তিনি বলেছেন, জেলা শাসকদের রিপোর্ট পেলে মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখবেন। ফলে বল এখন জেলা শাসক বকলমে প্রশাসনের কোর্টে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 2029 এখনো অনেক বাকি, কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রীর মুখে দিল্লি চলোর ডাক। তার অভিযোগ, মানবিকতার সঙ্গে এখন দানবিকতার লড়াই। টানলেন মহাভারতের কৌরব পক্ষের প্রসঙ্গ। নাম না করে বুঝিয়ে দিলেন টার্গেটে তার বিজেপি। পাল্টা তোষণের রাজনীতির অভিযোগে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। আর একবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো। এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। এবারে নেতাজির 129তম জন্মবার্ষিকীতে দিল্লি চলোর ডাক মুখ্যমন্ত্রীর মুখে। টার্গেট নির্বাচন কমিশন, নিশানায় কেন্দ্রের মোদী সরকার। সুভাষজির যে স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার জন্য, দিল্লি চলো, সেই দিল্লির যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব, ঐক্যবদ্ধ হব, জোটবদ্ধ হব। দেশে পরবর্তী লোকসভা নির্বাচন 2029 সালে, এখনো 3 বছর বাকি। মমতার দিল্লি চলো বার্তায় তাই অনেকেই আগামীর কৌশল দেখতে পাচ্ছে, যদিও বিজেপি এতে গুরুত্ব দিতে নারাজ। তৃণমূলের ঘোষিত এজেন্ডা হচ্ছে রোহিঙ্গা থাকবে, বাংলাদেশি অনুপ্রবেশকারী জিহাদিরা থাকবে, ভুয়ো ভোটার থাকবে, মৃত ভোটাররা থাকবে, তাদের নিয়ে নির্বাচনে যেতে হবে। সেজন্য তিনি এরকম বলছেন। মহাকাব্যিক মহাভারতে যুযুধান দুই পক্ষ, পাণ্ডব আর কৌরব। বর্তমান রাজনীতির মহাভারতেও এলো কৌরবদের কথা। SIR এর হয়রানির অভিযোগে সেই প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানায় বিজেপি। আমাদের মধ্যে জন্মে মীর জাফর ও বিচাদ, আজও তারা মরেনি, তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে। শুধু বৃদ্ধি পেয়ে চলেছে না, আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে। মানবিকতা বনাম দানবিকতার লড়াই হয়ে গেছে। কারা কৌরব আর কারা দুর্যোধন দুঃশাসন, সেটা বাংলার মানুষ ভালো বুঝে গেছে। যেভাবে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সরকার সনাতনী ধর্মের যে অপমান করে এসেছেন, এর প্রতিশোধ আর এর জবাব বাংলার মানুষ খুব শীঘ্রই 2026 বিধানসভা ভোটে দেবেন। বিধানসভা ভোটের আগে তৃণমূল বিজেপির এই টক্করের পেছনে আঁতাতের গন্ধ পাচ্ছে সিপিএম। কৌরব, পাণ্ডব, দানব, রাক্ষসটাকে উনি বলেননি বিজেপি আমার ন্যাচারাল অ্যালি, উনি বলেননি RSS প্রকৃত দেশপ্রেমিক। এই বিজেপি এবং RSS এর এই বারবারন্তের দায় ঘাড়ে নিয়ে মমতা ব্যানার্জির মানুষের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাওয়া উচিত। এখনো ভোট ঘোষণা হয়নি, তবে 26-এর মহাযুদ্ধের মঞ্চ প্রস্তুত। রাজনীতির স্বর এবং সুর দুই চড়ছে ঊর্ধ্ব গগনে। তবে শেষ কথা বলবেন ভোটাররাই। SIR পরবর্তী সময়ে তাদের মনের আঁচ পাওয়াটাই এখন নেতা নেত্রীদের কাছে বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সরস্বতী পুজোর আয়োজনে চোরবাগানের সাহা পরিবার। আলো অন্ধকারে সংযম এবং পরিবেশের নীরবতার এক সৃজনশীলতা ফুটে উঠেছে পুজো। শুধু আচার অনুষ্ঠানই নয়, সাংস্কৃতিক অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে এই পুজোর মাধ্যমে। এখানে মাতৃ প্রতিমা শুধু দেবী নন, তিনি ইতিহাসের সাক্ষী, শিল্পীর সাধনা, বাংলার নিরবিচ্ছিন্ন সাংস্কৃতিক ধারক এবং বাহক। ছেলে অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্সের পরীক্ষা দিয়েছে, JEE মেন্সের, এবং কম্পিউটার সায়েন্সের পরীক্ষা দিয়েছে। ওর বিষয়ত হচ্ছে যে নিয়ার অ্যাবাউট 800 থেকে 900 বছর আগে আমাদের যে পাল সেন আমলের যে দুর্গা ঠাকুর বা কালী ঠাকুর বা মহাদেব বা এই ধরনের যিনি দেবদেবীর ঠাকুর তৈরি হয়েছে প্রস্তর যুগে, সেইগুলো
আমাদের মোগল আমলে আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয়। ওই মূর্তিকে ওইখান থেকে 3-4টে মূর্তি থেকে অ্যাসেম্বল করে আমার ছেলে এটা স্কেচ করেন এবং অভিষেক মুখার্জি বলে একজন আর্টিস্ট আছেন যিনি এটা বানিয়েছেন, এবং আজকের পুজোটাও কিন্তু ও নিজেই করেছে এবং আমার পুত্র বেলুড় মঠে দীক্ষিত, সেই মন্ত্র মনেই উনি পুজো করেন।